আসসালামু আলাইকুম। আমি এমডি খালিদ বিন মুস্তাক বলছিলাম আপনাদের সামনে আজকে। যদিও আমাদের চ্যানেলের ব্যানারটি যেটি নাম রয়েছে সেই নামের ব্যানারের সেই চ্যানেলেই হয়তো এই ভিডিওটি আমি পাবলিশ করতে যাচ্ছি, কিন্তু আজকে বেসিক্যালি আপনাদের সামনে আমি পিএমই কনসালটেন্সি ইউএসএ ডিবিএ পিএমই নর্থ আমেরিকা ইউএসএর একজন এডুকেশন কনসালটেন্ট বা রিসার্চার বা অ্যানালিস্ট হিসাবে আসছি না, অথবা আসার চেষ্টাও করছি না। অ্যাট দ্য সেম টাইম আমি আজকে আপনাদের সামনে, আপনারা যেহেতু অনেকেই জানেন যে আমরা আমাদের অফিস থেকে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, স্পেশালি হোম, অটো, বিজনেস এর ইন্স্যুরেন্সের সার্ভিসগুলোও দিয়ে আসার চেষ্টা করে আসছি। অর্থাৎ একটি মোটামুটি ছোটোখাটো ইন্স্যুরেন্স এজেন্সি হিসেবেও আমরা এখানে সার্ভিস দিয়ে আসছি। স্পেশালি লাইফ ইন্স্যুরেন্সে বহু বছর আল্লাহর রহমতে কাজ করার সৌভাগ্য আমার রয়েছে, আর প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটিতে আমরা রিসেন্টলি সেটাও ইনশাল্লাহ অনবোর্ড এসেছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এখন চেষ্টা করছি, উই আর ট্রাইং আওয়ার বেস্ট আমাদের ক্লায়েন্টসের যে প্রয়োজন সে প্রয়োজনকে মিট আপ করার জন্য আইনগতভাবে ওয়ান্স অ্যাগেইন। আমি জানি আপনারা হয়তো অনেকে আশ্চর্য হবেন যে খালিদ ভাই বা মুস্তাক ভাই তার আজকের এই ভিডিওর ইন্ট্রোডাকশনটা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে। এমনকি আমি এখানেই বলে দিতে পারি যে এই ভিডিওটিতে হয়তো কোথাও আপনি বা আপনারা কি বলে আমার কোনো নাম বা আমার কোনো ডেজিগনেশন আমি ব্যক্তিগতভাবে এটা দেওয়ার প্রয়োজন মনে করছি না। আর যদি দেও সেটা হয়তো পেজের শেষের দিকে দেওয়া থাকবে, অথবা নিচে যেটা ইনবক্স বলেন বা ডেসক্রিপশন বক্স বলেন সেখানে দেওয়ার চেষ্টা করব। আর এখানে এটা করার কারণটা হচ্ছেই যে আজকের আলোচনাটি যেটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এটি সম্পূর্ণ অফ টপিক। অফ টপিক বলতে আমি এখানেই আমার ছোট্ট বন্ধুদের, যারা কিনা আমার সেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান অথবা সারা ওয়ার্ল্ডের, বেসিক্যালি এখন যেহেতু বাংলায় কথা বলছি, বাংলা ভাষাভাষী যত ভবিষ্যৎ স্টুডেন্ট রয়েছে, সোজা কথায় আমাদের যে স্টুডেন্টগুলোকে আমরা সার্ভিস দিয়ে আসছি এত বছর ধরে, অথবা ভবিষ্যতে যারা স্টুডেন্ট আমাদের এখানে যদি অনবোর্ড আসে, এরকম সবাইকে মিন করেই কথাটি বলতে চাচ্ছি যে এই ভিডিওটি আসলে তাদের জন্য না, এই ভিডিওটি নিঃসন্দেহে তাদের জন্য না। তবে একটা কথা রয়েছে, তারা যদি মনে করে যে আমার জ্ঞান অর্জনের জন্য আমি যদি কোনো কিছু এক্সট্রা জানি, সেটা নিশ্চয়ই আমার কাজে লাগবে। অন্তত এতটুকু বলা যায় যে যে টপিকটা নিয়ে আজকে আমি এখানে আলোচনা করতে যাচ্ছি, ডিসক্লেমার সাপেক্ষে, আমি ডিসক্লেমার একটু পরে বলে দেব, সেই টপিকের আলোকে সেই ডিসক্লেমারটা শোনার পরে, আজকের এই ডিসকাশনটা শোনার পরে অ্যাটলিস্ট তার ভবিষ্যৎ জীবনে হয়তো সে পিক অ্যান্ড চুজের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানের সার্ভিস নেবে, কোন প্রতিষ্ঠানের সার্ভিস নেবে না, আবার কোনো প্রতিষ্ঠানকে কেউ যদি জাস্ট হঠাৎ করে আপনার কোনো রকম কোনো হেনস্থার শিকারের হয় কোনো প্রতিষ্ঠান, অথবা কোনো প্রতিষ্ঠানকে হেনস্থার শিকার করা হয়, অথবা হয়ে গেছে বা হতে যাচ্ছে, অথবা যেই হোক, এখন যেটা হয়েছে বর্তমানে ডিজিটালাইজেশনের কারণে আমাদের প্রত্যেকের হাতে একটি করে স্মার্টফোন রয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। এটি যেমন অসংখ্য ভালো দিক রয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমরা সকলেই জানি যে ইটস লাইক আপনার সামনে একটি আপেল দেওয়া হয়েছে, অ্যান অ্যাপল অ্যান্ড এ নাইফ। আপনি এটা দিয়ে কি আপেল কাটবেন, নাকি আবার আপনি নাইফটাকে মিসইউজ করবেন? ইটস আপ টু ইউ। আমি জাস্ট ট্রাইং টু সে যে নাইফ দিয়ে যেমন কিচেনে সমস্ত কাটাকাটি কাজ করা হয়, আবার অনেক ক্রিমিনাল কিন্তু এই নাইফ দিয়ে অনেক ক্রিমিনাল অ্যাক্টও করে, রাইট? তো এখানে ওয়ান সেকেন্ড এক বা লয়ের কোনো বিষয় বলার আগে আমি ডিসক্লেমারগুলো এখানেই ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, আই এম নট এ লয়ার, আই এম নট গিভিং আউট ইন লিগাল অ্যাডভাইস, আই এম নট এফিলিয়েটেড উইথ এনি ল ফার্ম। The sole purpose of this video production is reference purpose only. অর্থাৎ আজকে যে ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি এটি সম্পূর্ণ রেফারেন্স পারপাস হিসেবে বিভিন্ন সোর্সেস থেকে, বিভিন্ন রেফারেন্স থেকে যে আমরা রেফারেন্সগুলো সাধারণত আমার সামনে আমার গবেষণায় এসছে, আমার ব্যক্তিগত গবেষণায়, সেখান থেকেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আমি জিনিসটাকে স্ট্রিমলাইন করে একদম একটা সারমর্মে আনতে চাই। সেটি হচ্ছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত বাস করছেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা বাস করছেন, বাংলায় কথা বলেন, তাদের অন্তত আমাদের বা আমার আজকের এই করা ভিডিওটা হয়তো আপনার সামান্য যদি উপকারে আসে, তবে আমি নিজেও সেখানে খুশি হব, বা আমার ভালো লাগবে যে হ্যাঁ ভিডিওটা আপনার কাজে এসছে। কারণ হয় কি, আমাদের অ্যাজ এ কনজিউমার মার্কেটে যখন কোনো কিছু আমরা পারচেস করতে যাই, আমরা সত্যিই অনেক সময় অনেক কনফিউশনের শিকার হই, এবং অনেক সময় আমরা রাইট প্রোডাক্টটা পারচেস করতে গিয়ে রং প্রোডাক্টও অনেক সময় পারচেস করে ফেলি। আর কিছু কিছু পারচেস রয়েছে যেগুলো কিন্তু চাইলেই রিটার্ন করা বা রিফান্ড করা বা অনেক 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 চক্রবক্র, যেটা বাংলায় বলে আর কি, অনেক অনেক বিষয় চলে আসে। আর সব কিছুই এদেশে আইনের মানে চেইনে বাঁধা, আপনারা সকলে এটা ভালো করে জানেন, এবং যার জন্যই আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পৃথিবী নো ম্যাটার হোয়াট, এক নম্বর কান্ট্রি হিসেবেই দেখুন সারা বিশ্বের মানুষ এখানে
অ্যাটলিস্ট আসতে চায়, থাকতে চায়, পড়াশোনা করতে চায়। এবং আমার ক্ষেত্রে আমি যেটা মনে করবো আমাকে বলতে হবে, অবশ্যই সেটা আইনগতভাবে হওয়া উচিত, এবং আইনগতভাবে যারা আসে আমি তাদের কথা এখানে বলেছি। এখন আজকে যে ভিডিওটি আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, স্পেশালি ফেসবুকে বা ইউটিউবে, আমরা যে কোনো একটি পোস্টকে দেখার পরে, সেই পোস্টের যে কোনো প্যাসেজ বা যে কোনো মেসেজ পড়ার পরে আমরা চাইলেই মনে করি যে আমার যেটা ভালো লাগে আমি সেটা লিখে দেই। এখন ঘটনা হচ্ছে আমেরিকার ভিতরে, আমি ওয়ান্স এগেইন আমেরিকার ভিতরে যে বাংলাদেশি বা বেঙ্গলি স্পিকিং যারা রয়েছেন, আজকের ভিডিও ভিউয়ার্স হবে, আমি তাদের উদ্দেশ্যে কথাটি বলবো যে দেখুন, আমি কিন্তু আগেই বলে দিয়েছি আমি কোনো লয়ার না, আমি কোনো লিগাল অ্যাডভাইস দিই না, আমরা কোনো ল ফার্মের সঙ্গে অ্যাফিলিয়েটেড না, এবং দ্য সলো পারপাস অফ দিস ভিডিও উইল বি অনলি রেফারেন্স পারপাসেস অনলি, অর্থাৎ শুধুমাত্র রেফারেন্স হিসাবে আজকের ভিডিওটি আমি আমাদের আর্কাইভে রাখতে চাই। আশা করি আপনাদের যদি উপকারে আসে দয়া করে নিচে অবশ্যই কমেন্ট দিবেন, এবং সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আপনার অ্যাটলিস্ট ইফ ইউ আর ইন দ্য সেম পেজ, অথবা সামান্য উপকারে আপনার অ্যাটলিস্ট ইনফরমেশন জানার ক্ষেত্রে উপকারে এসছে কিনা, এবং ভবিষ্যতে সেম রিলেটেড কোনো রেফারেন্সে কাজ করতে গিয়ে কোনো উপকার হয়েছে কিনা। এবং ভিডিওটি একটু লম্বাও হতে পারে, অলরেডি 6.5 মিনিট হয়ে গিয়েছে, আমি চেষ্টা করব খুবই ছোটোর ভিতরে রাখার। আমি জানি অনেক বড় ভূমিকা এখানে অলরেডি হয়ে গেছে। সেটি হচ্ছে যে দেখুন, আমরা আমেরিকাতে অন্তত একটা জিনিস খেয়াল করেছি, যেখানে মানহানি বিষয়টাকে অনেক বড় করে দেখা হয়। মানহানির, আমি যদি ভুল না বলে থাকি শাব্দিক বা এক্সট্র্যাক্ট ট্রান্সলেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইংলিশ থেকে বাংলায় করলে মানহানি যদি হয়, এটার ইংরেজি শব্দ হচ্ছে ডেফামেশন, রাইট? অ্যাটলিস্ট এক্সট্র্যাক্ট ট্রান্সলেশন অথবা জাস্ট বোঝার জন্য কথাটা যদি আমরা বলি, তো ডেফামেশন একটা বিশাল ফ্যাক্টর আমেরিকাতে। এটাকে অনেক অনেক বড় চোখে, অর্থাৎ এদেশের প্রত্যেকটি আইনকানুনকে অনেক বড় চোখে দেখা হয়। তারপরেও ডেফামেশন ইজ সামথিং যেটা আমরা আমাদের কমিউনিটিতে বাস করতে গিয়ে, চলতে গিয়ে, ফিরতে গিয়ে আমরা ইভেন অনেক সময় কেয়ারলেসলি অনেক কিছু করে বসি, অনেক কিছু জেনে করি, অনেক কিছু না জেনেও করি, এবং আমরা যখন কনসিকুয়েন্সেস আমাদেরকে ফেস করতে হয় তখন হয়তো আমরা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করি, অথবা ফাইন টাইন দেওয়ার পরে, যা যা হওয়ার পরে তখন আর ওই কাজটি আমাদের থেকে বিরত থাকি। কিন্তু আমরা যদি জিনিসটি আগেই জানতাম তাহলে হয়তো বা আমরা সেই কাজটি আর করতাম না, এবং সেটা ইয়েতেও করতাম না, এবং তার জন্য হয়তো আমাদের জীবনে কোনো বাধা বিপত্তিও আসতো না, অন্তত ওইটার কনসিকুয়েন্স হিসাবে। যার জন্যই সম্ভবত বলা হয় যে নলেজ ইজ পাওয়ার। আসলে যতই জানা যায় দুনিয়াতে, জানার তো আর শেষ নেই। আর একজন সামান্য এমডি খালিদ মোস্তাক হিসাবে আমি আপনাদের সামনে জ্ঞান চর্চা বা জাহির করার জন্য বসি নাই, যেহেতু অনেক বছর ধরে আপনারা সকলেই জানেন যে আমাদের এই প্রাতিষ্ঠানিক কী কী বিষয়ে আমরা সেবা দিয়ে আসছি, আমি কে, আমার ব্যাকগ্রাউন্ড কী হতে পারে। আমি বিশ্বাস করি এতে যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আপনারা অনেকেই হয়তো একটু জানেন, আর না জানলে কোনো সমস্যা নেই। বর্তমানে যে অবস্থা ডিজিটাল মার্কেটে, আপনারা সমস্ত কিছু একটু ক্লিক করলে বের করে ফেলতে পারবেন। কাজে আমি আর আমার কথা নিয়ে বেশি কিছু বলবো না। তো কেন আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি ডেফামেশনের উপরে, সেটার একটা নিশ্চয়ই আপনারা হয়তো জানতে চাবেন যে ওয়াই আজকে ডেফামেশন নিয়ে আপনি কথা বলছেন, আপনারা তো কখনো এই ধরনের কোনো রেফারেন্স ভিডিও করেন নাই। ইয়াস, সেটি হচ্ছে আমরা খেয়াল করছি যে আমাদের এই কমিউনিটির ভিতরেই কেউ বা কাহারা, স্পেশালি আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, স্পেশালি বেঙ্গলি স্পিকিং যে বিষয়গুলো রয়েছে, যেহেতু বাংলা আমি পড়তে পারি, বাংলাদেশ পর্যন্ত অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে এসেছি বিধায়, দেয়ারফোর আমরা খেয়াল করেছি যে অ্যাটলিস্ট আমাদের ওই সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসা, সেটা হোক পৃথিবীর যে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যে কোনো দেশ, এক্স্যাক্টলি বাংলাদেশের তো এমন কোনো কথা নেই। আর অন্যান্য কান্ট্রির ক্ষেত্রেও ভাষা না বুঝলেও অন্তত ইংলিশে যখন বিষয়টা চলে আসে, তখন আমরা এক দেশ আরেক দেশের বিষয়টি পুরো বুঝতে পারি। অ্যাটলিস্ট ইংলিশ যেখানে থাকে সেখানে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যারা অ্যাটলিস্ট ইংলিশে সামান্য রিডিং এবং স্পিকিং করতে পারি আমরা, রাইট? তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমরা ওই সমস্ত দেশগুলো থেকে এসে, যে দেশগুলোতে আমাদের জন্মস্থান, আমারও জন্মস্থান ছিল, উইথ অল ডিউ রেসপেক্ট, দেশের কোনো সমস্যা না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে আমার ওয়ার্ল্ডকে আমি ছোটো করতে চাই না। আমি জানি না ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কথাটি কেন এসছে, কোথেকে এসছে, কারা নিয়ে এসছে, বা যে হোক কথা প্রসঙ্গে বললাম, বাট কোনো মিনিমাইজ করার জন্য বা ছোটো করার জন্য বলি নাই। বাট এই জন্য আমি বলেছি যে আপনারা খেয়াল করে দেখবেন যে যারাই আমরা বিদেশে আসি, স্পেশালি আমরা যাদেরকে প্রবাসী বলে দাবি করি, এটা নিয়েও আবার কনফিউশন রয়েছে। অনেকে আছেন যে না ভাই, প্রবাসী হচ্ছে তারা যারা বিদেশে এমন একটা দেশে থাকে যে দেশে কোনোদিন নাগরিক করতে পারবে না, যেমন মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো, জাপান, অন্যান্য কান্ট্রি। আবার অনেকে বলে যে আমরা তো আরেকটা দেশে নাগরিকত্ব নিয়ে যখন থাকি তখন তো আর আমরা প্রবাসী না। আবার অনেকে বলে যে ভাই প্রবাসী মানে বিদেশে থাকলেই সে প্রবাসী। আবার অনেকে বলে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, নন রেসিডেন্ট বাংলাদেশি, থিংস লাইক দ্যাট। মেনি ম্যান মেনি মাইন্ডস, আমরা কারো মাইন্ডস কন্ট্রোল করতে পারবো না। কিন্তু খেয়াল করে দেখবেন যে আমরা সকলেই আমাদের সেই ব্যাকগ্রাউন্ড
ছেড়ে আসা দেশ থেকে যখন আমরা স্পেশালি একটা অ্যাডাল্ট লাইফ এখানে আসি 20, 22, 25 বা 30, 40, 50, 60, 70 বছরে, একটা টেন্ডেন্সি কাজ করে সবার ভিতরে যে আমরা দেশে যেটা ছিলাম না আমরা কিন্তু সেটা এসে এখানে জাহির করি। আর এটা হচ্ছে সেই দেশ যেখানে আপনার মুখের কথার কোনো দাম নাই, রাইট? আপনি আপনার কোয়ালিফিকেশনস নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে যাই জাহির করেন না কেন, এখানকার যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনার সেই কোয়ালিফিকেশন ম্যাচিং, এখানকার সেই ইন্ডাস্ট্রির লাইসেন্সিং, সার্টিফিকেশন, স্টেট রিকোয়ারমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট, সমস্ত কিছু আপ টু ডেট এবং তাদের যে স্ট্যান্ডার্ড, সে স্ট্যান্ডার্ড কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে কি তারা সেই ফিল্ডে এখানে কাজ দিবে? এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখলাম। যদি দেয় তাহলে বুঝতে হবে আপনি সত্যিই আপনার যোগ্যতা সম্পন্ন কাজ দেশেও করে এসছেন এবং এখানে এসেও আপনি সমস্ত ধাপ পাড়িয়ে সেম স্ট্যান্ডার্ডের কাজটা এখানে করছেন, সেম ম্যানারের কাজটা এখানে করছেন। কিন্তু বাস্তবে কজন কিরকম মানুষ আপনি দেখেছেন বা দেখতে পারেন বলে আপনি মনে করেন? দয়া করে আপনি কমেন্টে কথা জানাবেন। সমস্যাটি হয়ে গেছে এখানে, সেটি হচ্ছে তার মধ্যে কিছু কিছু পেশাগত বিষয় রয়েছে, কিছু কিছু পেশা রয়েছে যে পেশাগুলোর জন্য এখনও হয়তো ইউরোপ আমেরিকার কোনো দেশে খুব শক্তভাবে মোটামুটি একটা লাইমলাইট করা আছে, একটা রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্স করা আছে, কিন্তু ফ্রিল্যান্সের বিষয়টা যেখানে আসে সেখানে ফ্রিল্যান্সার হিসাবে খোদ আমেরিকা, কানাডা, ইউরোপেও খেয়াল করে দেখবেন ফ্রিল্যান্সিং করে অনেক কিছু করা যায়। সেই ক্ষেত্রে ট্যাক্স ভ্যালির বিষয়, ট্যাক্স কনসিকুয়েন্স থেকে শুরু করে যার উপরে ফ্রিল্যান্সিং করছেন তার উপর রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্সের বিষয়, সেগুলো জেনে বুঝেই যারা ফ্রিল্যান্সিং করে আমি বিশ্বাস করি তারাই করে। আর যদি তারা না করে থাকেন, কোথাও না কোথাও গিয়ে যদি তারা বাধাগ্রস্ত হন, কোনো ভায়োলেশন করেন আইনের, সেক্ষেত্রে নিশ্চয়ই সেক্ষেত্রে সেই দেশের গভর্নমেন্ট অ্যাটলিস্ট তাকে ওয়ার্নিংও দিতে পারে, পেনালাইজও করতে পারে, শাস্তিও দিতে পারে, জরিমানাও করতে পারে। এবং এটা করাটাই তো স্বাভাবিক সম্ভবত, তাই না? যার জন্য সম্ভবত ফ্রিল্যান্সিং করতে গেলেও আমার মনে হয় আমাদের ফার্স্ট যে হোমওয়ার্কটা করা উচিত যে এই ইন্ডাস্ট্রিতে ফ্রিল্যান্সিং করার আগে এর কী কী রিকোয়ারমেন্ট রয়েছে ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক, আর কী কী রয়েছে অপশনাল, আর একটু গবেষণা এবং পড়াশোনা করা। কারণ দিন শেষে আপনি খেয়াল করে দেখবেন আপনি যে পেশার মানুষই হন না কেন, আপনি যদি আপনার পেশাগত দায়িত্বের কমপ্লায়েন্সগুলো যত ভালো করে বুঝবেন তত ভালো করে আপনি আপনার কাস্টমারকে, ক্লায়েন্টকে যেমন দিন শেষে সুন্দর সেবা দিতে পারবেন আইনগতভাবে, অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু নিজেকেও সেখানে সুরক্ষা করছেন আইনগতভাবে। অ্যাটলিস্ট রাত্রেবেলা পিস অফ মাইন্ডে আপনি ঘুমোতে যেতে পারবেন। আর যদি আপনার সেখানেই কোনো ঘাপলা থাকে, কোনো দখল কম থাকে, আপনি নিজেও জানেন না আপনি কী করছেন, আপনি নিজেও জানেন না যে আপনি কী বলছেন, সেক্ষেত্রে ট্রাস্ট মি, বাংলা যেটি বলে, আপনার এই ক্লায়েন্ট সার্ভিসে গিয়ে আপনি ধরা খাবেন, আপনার প্রফেশনাল সার্ভিসে গিয়ে সোডোসে আপনি প্রফেশনাল দাবি করছেন সেখানে ধরা খাবেন, এবং দিন শেষে অবশ্যই আপনাকে মামলা মোকদ্দমা আইন থেকে শুরু করে যত অ্যাপ্লিকেবল ল আছে সেগুলো হয়তো ফেস করতে হতে পারে। ওয়ান্স এগেইন, আমি কোনো লয়ার না, আমি কোনো লিগাল অ্যাডভাইস দিচ্ছি না, আমি শুধুমাত্র এখানে রেফারেন্স পারপাস হিসেবে আজকে কথাটি বলছি। কারণ আমি একটা ট্রেন্ড খেয়াল করে আসছি, সেটা হতে পারে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেশগুলোতে, সেটি হতে পারে এখানে। এবং সেক্ষেত্রে আমার মনে হলো যেহেতু আমি অনেক বিষয়ের উপরে আপনাদেরকে অ্যানালাইসিস দিই, এই বিষয়টার উপরেও একটি অ্যানালাইসিস শুধুমাত্র এই সোর্স বা রেফারেন্স থেকে যেগুলো আমি পাবো সেগুলোই আপনাদেরকে বলবো। সেখানে আমার কোনো ব্যক্তিগত একটি ওয়ার্ড বা একটি মতো থাকবে না, কারণ আমি একদম আপনাদের সামনে চেষ্টা করবো ওয়ার্ড টু ওয়ার্ড করে বোঝানোর জন্য আমাদের যে সোর্স বা রেফারেন্সগুলো এখানে রয়েছে ওয়ান্স এগেইন। আর আমাকে এটাও বলতে হবে লাস্টের লাইন যে আবার যে উই আর অ্যাকচুয়ালি বেসিক্যালি আই এম নট অ্যাফিলিয়েটেড উইথ এনি ল ফার্ম ইদার, ওকে? সো কখনোই আমাকে আইনজীবী ভাববেন না, এবং আমি আমার ইহকালে বুদ্ধিকালে কখনো এরকম দাবি করেছি যেটা না সেটা দাবি করেছি বলে যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে এই বিষয়টা আপনাদের উপরেই থাকলো। কারণ অ্যাটলিস্ট চেষ্টা করি সব জ্ঞানে সুজ্ঞানে যে কথাগুলো বলছি আমরা ফোনে, যে কাজগুলো আমরা করছি ক্লায়েন্টদের সাথে, 100% না হলেও 99% সর্বোচ্চ জ্ঞান মেধা অ্যাপ্লাই করে আইনের ভিতরে যাকে কাজগুলো করার জন্য। তারপরেও 1% আমরা মানুষ মাত্রই ভুল করি, তারপরেও চেষ্টা করি অ্যাটলিস্ট যাতে সম্পূর্ণ আইনের ভিতরে রেখে সার্ভিসটা দেওয়া যায়। এতে করে যদি আমাদের একবেলা না খেয়েও থাকতে হয় তার জন্য আমার কোনো ব্যক্তিগত সমস্যা হবে বলে আমি মনে করি না, কারণ আমি এবং আমার পরিবার এভাবে আমাকে বড় করেছে এবং আমরা এভাবেই চিন্তা করি। আর ডেফেমেশন নিয়ে আলোচনার আগে আমি বেশ কিছু একটু টেক্সট বুক আলোচনা এখানে আমি করবো আপনাদের সামনে। এই টেক্সট বুক আলোচনাগুলো প্রত্যেকটি ট্রান্সলেশন দেওয়া আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। আপনারা প্রত্যেকে অনেক শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষিত বিধায় এদেশে যখন আসেন, অন্তত আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা গিয়েছে প্রত্যেকের বাড়ি ধানমন্ডিতে, আর বাবা ছিলেন সচিবালয়ের একজন সচিব। সো আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। অযথা ট্রান্সলেশন করার চেষ্টা করে আমি আপনাদের সময় নষ্ট করতে যাব না। তো আশা করি এই ডেফেমেশন বিষয়টা যখন আপনাদের ভিতরে একটু যদি আসে, আপনারা যদি একটু বিষয়টা ক্লিয়ার কাট হন,
তাহলে আমার মনে হয় ভবিষ্যতের দিনগুলোতে অন্তত এই ধরনের লসুট, এই ধরনের আইনি মোকদ্দমা অথবা এই ধরনের বিষয় থেকে নিজেকে সুরক্ষা অথবা আপনার পরিবারকে যদি শিখিয়ে থাকে সেখানে সুরক্ষা, দিন শেষে হয়তো উপকৃতই হবে। আর অবশ্যই যেহেতু কমিউনিটিকে এত বছর ধরে সার্ভিস দিয়ে আসছে আপনাদের দোয়ায়, দেয়ারফোর একটা নীতিগত দায়িত্ব মনোবোধ থেকেই আসলে আমি এই বিষয়টা আপনাদের সামনে আনতে চাচ্ছি। কারণ ওই যে বললাম, আমরা অনেকেই হয়তো নতুন এসেছি, আমরা জানি না, আমরা হয়তো মনে করি যে আমি এখানে XYZ অ্যামাউন্ট ইয়ার ধরে আছি। আমার একজন অতি ঘনিষ্ঠ আমেরিকান ফ্রেন্ড বলতো যে প্রতি 7 ইয়ার্সে মানুষ একটু আমেরিকানাইজড হয়। তাহলে চিন্তা করেন, আপনি যদি এখানে 21 বছর থাকেন, তার মানে সেই আমেরিকানদের চিন্তা ভাবনা অনুযায়ী যারা এখানে টিপিক্যাল এখানকার নেটিভ আমেরিকান, মানে যারা এখানে 100 বছর ধরে আছে, আমার রেসের কথা বলার দরকার নাই, তারা 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 যদি এভাবে চিন্তা করে তাহলে 21 ইয়ার্সে তার মানে তাদের কাছে আপনি এক ধাপ মানে 3 ধাপে হয়তো একটু আমেরিকানাইজড হয়েছেন। অর্থাৎ আপনার জীবন চলে গেলেও আপনি ফুল আমেরিকানাইজড এখানে হবেন কিনা ওই ফর্মুলায় অন্তত হচ্ছে না। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা অতি অল্পতেই আমরা নিজেকে অনেক জাহির করতে পছন্দ করি, কিন্তু সেক্ষেত্রে সেটা করতে গিয়ে কিন্তু আমরা ধরা খাই এবং দিন শেষে ক্ষতিটা কিন্তু আমাদেরই হয়। কীভাবে হয় না হয় সেটা আপনারা নিজেরাও জানেন। তো আমি এখন ডেফেমেশনের একটু ব্যাখ্যায় যাব। সেটি হচ্ছে ডেফেমেশন কাকে বলে, ডেফেমেশন আর অন্যান্য যে নাটস অ্যান্ড বোলসগুলো রয়েছে, এগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং এই আলোচনা যাওয়ার আগে আমি আসলে বিষয়টা আলোচনা শেষেই নিয়ে আসি, তাহলেই ভালো হবে। যদিও আমি আমাদের ইন্ডাস্ট্রি থেকে কোনো কথা আনতে চাই নাই, তারপরেও একটা রেফারেন্স আমি শেষে দেওয়ার চেষ্টা করবো যদি মনে থাকে। আমাকে একটু সময় দেবেন, আমি একটু 10 মিনিটস ব্রেক নিয়ে নিই, 10 সেকেন্ডে। ওকে, এখন যে বিষয়টি আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি যে ডেফেমেশন কাকে বলে। ডেফেমেশন কাকে বলে অ্যাবসলিউটলি আপনারা সকলেই জানেন যে গুগল পাঞ্চ করলে সব কিছু পাওয়া যায়। ইনডিড আরেকটা কি জানি রয়েছে, বিং মনে হয়, রাইট, সো পাওয়া যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে একই পেজ অথবা একই প্যারাগ্রাফ আপনি 10 জন বাংলাদেশিকে পড়তে দেন, 10 জন বাংলাদেশি অন্তত 10 ভাবে না হলেও 5 থেকে 6 ভাবে এটার ব্যাখ্যা দেবেন। কেউ একদম এক্সট্রাক্ট ট্রান্সলেশন দিবেন, কেউ একদম জাস্ট মোটামুটি একটা ইন্টারপ্রিটেশনাল ব্যাখ্যা দিবেন, আবার কেউ আপনার পুরোটার উপরে মোটামুটি কিছুটা এখানে, কিছুটা ওখানে, কিছুটা মাঝখানে, আবার কিছুটা বাহির থেকে যোগ দিয়ে দিবেন। এভাবে যদি আমরা প্রকরণ ভেদ করতে থাকি, এটা হয়তো বাড়তেই থাকবে। আর 2-1 হয়তো আপনি পাবেন যে ট্রান্সলেশন বলতে ওই মুহূর্তে যাদের কাছে আপনি বলছেন তারা কি এক্সট্রা ট্রান্সলেশন চাচ্ছে, হয় এটা, অথবা এটা ট্রান্সলেশন বলতে সিম্পলি যেটা বোঝায়, মানে আমি আমার ধারণাতে কথাটি বলছি সেটাই হয়তো সে বলছে। তো বিষয়টি হচ্ছে ডেফেমেশন কাকে বলে। Defamation occurs if you make a false statement or fact about someone else that harms that person's reputation. Such speech is not protected by the First Amendment and could result in criminal and civil liability. চিন্তা করে দেখেন, একজন আমেরিকান হিসাবে যারা আমরা এই দেশের নাগরিকত্ব অর্জন করেছি, বাই বর্ন আমেরিকান নাগরিকের সংখ্যা আমার ভিউয়ার্স হিসেবে যারা দেখছেন তাদের সংখ্যা হয়তো খুব কম হবে, বাট ন্যাচারালাইজড আমেরিকানের সংখ্যা এখানে নিশ্চয়ই অনেক বেশি হবে। তো অ্যাজ এ হোল আমি যদি ভুল না বলে থাকি, 14 Amendment দ্বারা আমরা সকলেই আমেরিকান, ইদার ন্যাচারালাইজড অর বাই বর্ন আমেরিকানস আর আমেরিকানস, রাইট? আমি যদি ভুল না বলে থাকি। তো defamation occurs if you make a false statement or fact about someone else that harms that person's reputation. Such speech is not protected by the First Amendment. First Amendment দ্বারা সেটা protected না। অর্থাৎ কেউ যদি defamation করে মনে করে যে আমি আমার First Amendment রাইট দ্বারা protected, as per এই গবেষণা, as per এর সোর্স, এই রেফারেন্স থেকে যেটা বলছে, নো, সেটি protected না। Such speech is not protected by the First Amendment and could result in criminal and civil liability. এবং সেটা ক্রিমিনাল, ফৌজদারি এবং সিভিল লাইবিলিটিতেও দিকেও যেতে পারে সেটা। এটা গেল একটি গবেষণা এখান থেকে পাওয়া গিয়েছে। এটা হচ্ছে ডেফামেশন। এখন আসুন আমরা একটু ডিটেলসে যাই। স্পেশালি আমি নিউ ইয়র্ক স্টেট বেসড বা স্টেট অফ নিউ ইয়র্কের ডেফামেশন যে ডেফিনেশনের যে ডেফিনেশন এবং সংজ্ঞা এবং তার যে বিভিন্ন ব্রাঞ্চিংগুলো রয়েছে, আমি নিউ ইয়র্ক বেসড ডেফামেশনের উপরে আজকে আপনাদেরকে এখানে এখন মেইনলি ফোকাস করব। কারণ আপনারা সকলেই জানেন আমেরিকাতে ফেডারেল, স্টেট এবং লোকাল, রাইট? ফেডারেল ল হচ্ছে ফেডারেল সবার জন্য, স্টেট হচ্ছে স্টেট টু স্টেট ভ্যারি করতে পারে, কিছু কিছু বিষয় রয়েছে, আর লোকাল ইভেন লোকাল এক কমিউনিটি থেকে, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি ভ্যারি করতে পারে, রাইট? দিস আর বেসিক সিভিক থিংস। আশা করি আমরা সকলেই বুঝি, অন্তত যারা আমেরিকান এবং অনেক বছর ধরে এখানে আছি।
In New York, defamation is defined as a false statement published to third parties that exposes a person or entity to hatred, contempt, aversion, or to induce an unsavory opinion in the minds of members of the community. আমি আরেকবার জন্য পড়ব। In New York, defamation is defined as a false statement published to third parties that exposes a person or entity to hatred, contempt, aversion, or to induce an unsavory opinion in the minds of members of the community. এটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটে বা স্টেট অফ নিউ ইয়র্কে ডেফিমেশনের সংজ্ঞা। এবার আসেন, ক্যান ইউ সু ফর ডেফিমেশন অফ ক্যারেক্টার ইন নিউ ইয়র্ক? এটি একটি কোয়েশ্চেন, এই গবেষণায় সেই কোয়েশ্চেনটা করা হয়েছে। এই কোয়েশ্চেনটা মনে করেন আপনি আমাকে করছেন, ওয়েল আমি এটা উত্তর দিতে পারতাম না এমনিতেও। ওয়ান্স এগেন আই এম নট আ লয়ার, আই এম নট গিভিং ইউ লিগ্যাল অ্যাডভাইস। আমি জাস্ট এখানে একটা অ্যানালাইসিস দিচ্ছি বেসড অন আদার রেফারেন্সেস, এবং অবভিয়াসলি আমরা এখানে গুগল বলেন, বিং বলেন বা যা যা সোর্স রয়েছে সেখান থেকে চেষ্টা করেছি আপনাদেরকে এই গবেষণা লাভ অপরচুনিটি উপস্থাপন করার। Can you sue for defamation of character in New York? According to the law, statements have to harm your reputation to be considered defamation of character in New York. Once again, according to the law, statements have to harm your reputation to be considered defamation of character in New York. The statement's content also needs to be evaluated to tell whether it constitutes defamation. এটি হচ্ছে Can you sue for defamation of character in New York? Defamation of character of New Yorker উপর, defamation of character in New York এর উপরে এই আপনার স্টেটমেন্ট আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। এরপরে আসছে, is defamation a crime in New York? Alright? In New York, defamation is a civil matter. A person who suffers financial or emotional damages following another person's false statement may choose to sue the offender, which would bring about a case in the appropriate New York court. এটি গেল নিউ ইয়র্কের ক্ষেত্রে ওয়ান্স এগেইন। এরপরে আসুন, what are the damages for defamation in New York? Generally, damages for defamation claims are proportionate to the harm suffered by the plaintiff. Plaintiff মানে নিশ্চয়ই বাদী, আর defendant মানে হচ্ছে যারা বিবাদী। আমরা আশা করি সকলে এটি বুঝি। The three types of damages for defamation claims are compensatory damages, nominal damages, and punitive damages. আমি এই ডিটেইলস আলোচনায় গেলাম না, আপনারা আশা করি বুঝতে পারছেন। Compensatory damages are awarded to compensate for actual harm resulted from the defendant's defamation. Once again, compensatory damages are awarded to compensate for actual harm resulted from the defendant's defamation, অর্থাৎ বিবাদী defamation এর কারণে। What is defamation per se in New York? That's another question. The official definition of defamation in New York is a statement that exposes another person or business to aversion, contempt, hatred, or induces an unsavory or evil opinion in the minds of a significant number of people in the community and causes special harm or constitutes defamation per se. It's a big passage, I know. Then, how do I prove defamation in New York? Basically, the chapter ground রয়েছে. To prove that you have been defamed, New York law requires that you show to prove that you have been defamed. I'm sorry, আমার চোখে গ্লাস রয়েছে, তারপরেও আমার আসলে অনেক সময় পড়তে কষ্ট হয় বলে হয়তো ফাউন্ডিং করছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। How do I prove defamation in New York? To prove that you have been defamed, New York law requires that you show, number one, the defendant made a false statement. Number two, published to a third party without authorization. Number three, the defendant was at least negligent when making the statement. Number four, the statement caused a special harm or constituted defamation per se. এই চারটি গ্রাউন্ড আপনার থাকতে হবে নিউ ইয়র্কের ক্ষেত্রে। এরপরে কোয়েশ্চনটা হচ্ছে, what proof do you need for defamation of character? To prove prima facie defamation, a plaintiff on a body must show four things. Number one, a false statement purporting to be fact. Number two, publication or communication of that statement to a third person. Number three, fault amounting to at least negligence. And four, damages or some harm caused to the reputation of the person or entity who is subject. এরপর একটি কোয়েশ্চেন এরা করছে, উত্তরও এরাই দিচ্ছে। What constitutes slander in New York State? Slander, false or malicious statements that are insulting or belittling and hurt a person's reputation. See label,
অ্যাকচুয়ালি অনেকে লাইবেল বলে। সি লাইবেল false and malicious lies written malicious or lies in bracket written or published material that is defamatory, insulting and hurts a person's reputation. I know এগুলো আমাদের সম্মানিত আইনজীবী বা লয়ার ভাইদের টার্ম, এগুলো নিয়েই তেনারা কাজ করে, এগুলো নিয়ে ওনারা আমাদের কমিউনিটি সকলকে সেবা দিয়ে আসেন, এগুলো তাদেরই ইন্ডাস্ট্রি, উইথ অল ডিউ রেসপেক্ট। কাজেই একজন ক্ষুদ্র বাংলাদেশি আমেরিকান হিসাবে আমি আপনাদের সামনে জাস্ট একটি আলোচনা এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম, দ্যাটস অল। কারণ এগুলো দিন শেষে লয়ারদেরই কাজ। এগুলোর বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে, ওই লয়ারের কাছে আপনাকে যেতে হবে নিশ্চিত হয়ে যে উনি আসলে কি লয়ার নাকি উনি লয়ার বলে দাবি করছেন। কারণ কিছু কিছু কমিউনিটিতে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শোনা যায়, কাজে বি কেয়ারফুল অফ দ্যাট টু। আর ইন অর্ডার টু ফাইন্ড আউট যে কেউ একজন স্টেট লাইসেন্সড অথবা গভর্নমেন্ট সমস্ত রিকোয়ারমেন্ট ফিল্ড আউট করে অ্যাটর্নি অ্যাট ল বা রিয়েল অ্যাটর্নি অ্যাট ল কিনা, থিংস লাইক দ্যাট, এটা আপনার রেসপন্সিবিলিটি নিশ্চয়ই তার এগেনস্টে হোমওয়ার্ক করে যে একজন সে কি ট্রু লয়ার নাকি অন্য কিছু। সেম থিং উইথ ডক্টর, সেম থিং উইথ এভরি প্রফেশন উই হ্যাভ ইন আমেরিকা। প্রত্যেকের জন্য গভর্নমেন্ট ডাটাবেজে নাম দিয়েও সার্চ করা যায়, আপনারা জানেন, অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেভাবেই হোক আপনি ফাইন্ড আউট করতে পারবেন। কারণ নিশ্চয়ই এদেশেও 99% সব কিছু ভালো হওয়ার পরেও 1% অনেক কিছু তো আমরা শুনি না, এবং অ্যাবসলিউটলি তাদের কী হয়, শাস্তিও নিশ্চয় হয়, এবং আমি এটাতে বিশ্বাস করি তাদের দিন শেষে ধরা খেতে হবে। আচ্ছা, এরপরে আসুন, can you press charges against someone for making false accusations in New York? It is crucially important to recognize that falsely reporting an incident can either be charged as a misdemeanor or a felony. As such, it is punishable by up to 1 year in jail and as much as up to 7 years in a state prison. Once again, the question was, can you press charges against someone for making false accusations in New York? Answer: it is critically important to recognize that falsely reporting an incident can either be charged as a misdemeanor or a felony. As such, it is punishable by up to 1 year in jail and as much as up to 7 years in state prison. আজকে আমি আপনাদের সামনে খুব বেশি প্রফেশনাল ডিমিনার নিয়ে আসলে আসি নাই, যার জন্য আমি আপনাদের সাথে কিছুটা ফ্রেন্ডলি ওয়েতে, অন্যান্য ভিডিওগুলো ফ্রেন্ডলি ওয়েতে করার চেষ্টা করি, তারপরেও একটি ফ্রেন্ডলি ওয়েতে আপনাদের সামনে আমি ফিলিং লাইক যে আপনারা আমার সামনে বসে আছেন, আমরা চা খেয়ে কথা বলছি। একটা সেকেন্ড একটু সময় দিবেন দয়া করে, আমি স্ক্রিনটাকে একটু বড় করে দিই, তাহলে আমার চোখের জন্য সুবিধা হবে। এরপরে নেক্সট যে কোয়েশ্চেনটি এরা করেছে, what is the difference between slander and defamation? আমরা ডেফেমেশন পর্যন্তই ম্যাক্সিমাম মানুষ হয়তো বুঝি, কিন্তু লাইবেল বা স্ল্যান্ডার এগুলো শব্দ হয়তো আমরা অনেকে শুনিও নেই, কিন্তু ডেফেমেশন শব্দও আমরা অনেকে আমার মনে হয় জানি না। আমরা মানহানি শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত, এমনকি আমাদের সেই ভারতবর্ষের দেশগুলোতে মানহানি মামলাতে অনেক বড় বড় অনেক কিছু শোনা যায়, যে কেউ হেরেছে, কেউ জিতেছে। সিরিয়াসলি মানহানির বিষয়টা আসলেই মানহানিকর যদি কোর্টে প্রমাণিত হয় যে সেই বাদী প্রমাণ করতে পেরেছে যে তার এই মানহানি হয়েছে। এবং এখানে ইন্টারেস্টিংলি আপনারা দেখবেন যে মানহানি মামলায় শুধু মানের হানি না, আরও অনেক কিছুর উপরেও কিন্তু কোর্ট অনেক সময় ওই বিবাদের এগেনস্টে জাজমেন্ট দিয়ে দেয়। সেই উদাহরণগুলো এখানে রয়েছে, আমি জানি না আমার পড়ার ভিতরে আসবে কিনা। What is the difference between slander and defamation? Defamation includes slander and libel. Libel is the act of defaming another person through writings such as newspaper, other publications, articles, blogs, or social media postings. Here we go. That's the word I was looking for. Because আমি আজকে শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়া পোস্টিং নিয়ে, কারণ আপনি খেয়াল করে দেখবেন সারা ওয়ার্ল্ডেই সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা ইচ্ছা মতো কমেন্ট দিতেই পারি। ওয়ান্স এগেইন আমাদের তো ফ্রিডম অফ স্পিচ আমেরিকাতে রয়েছে, বাট বি কেয়ারফুল, রাইট? কারণ ডেফেমেশন কিন্তু আপনার সেই ফ্রিডম অফ স্পিচ বা সেই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু প্রোটেক্টেড না, অর্থাৎ কভার করে না। আমি আবার সে পেতে যাচ্ছি। Defamation occurs if you make a false statement or fact about someone else that harms that person's reputation. Such speech is not protected by the First Amendment and could result in criminal and civil liability. Here we go. And what was the question? Question was, is defamation covered by freedom of speech? The answer was this, I just told you. Okay? All right. Let's go back to social media postings. What is the difference between slander and defamation? Defamationটা বা এই ডিফারেন্সিয়েশনটা করতে যেই আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টা এসছে। এমনকি এটা ডেফেমেশনের ভিতরে পড়ে নাকি লাইবেলের ভিতরে পড়ে নাকি স্ল্যান্ডারের ভিতরে পড়ে,
থ্যাংক গড যে আমরা ওই পর্যন্ত পৌঁছে গিয়েছি। এই দেখুন এদের রেফারেন্সের মাধ্যমে। What is the difference between slander and defamation? Defamation includes slander and libel. Libel is the act of defaming another person through writings, লেখার মাধ্যমে, such as newspapers, other publications, articles, blogs, or social media postings. Like, who love doing it, right? Not everybody, actually. Slander is the act of making a false oral statement about the character or professional standing of another person. So, দিন শেষে slander বলেন, libel বলেন, defamation বলেন, এই সবগুলোই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি ক্রিমিনাল হোক আর সিভিল ম্যাটার হোক, দিন শেষে কী বুঝলাম আমরা এখানে, এগুলো সবই একজন বাদী বা প্লেইন্টিফ যদি মনে করেন যে একজন বিবাদের এগেইনস্টে তার কেস রয়েছে, এবং সেটা হতে পারে স্ল্যান্ডার, সেটা হতে পারে লাইবেল, সেটা হতে পারে ডেফামেশন, যদি আমরা ভুল না বলে থাকি, দিন শেষে সেই ফেডারেল এবং স্টেট ল সেখানকার আইনকানুন সব মেনে যদি সে মনে করে তার কভার্ড সে, দেন সবচেয়ে বেস্ট কী হবে, অবশ্যই কোনো একজন দক্ষ লয়ারের সাথে কথা বলা। এই বিষয়গুলোর উপরে দক্ষ লয়ার রয়েছে সেই স্টেটে নিশ্চয়ই একটি ভালো লয়ারের সাথে কথা বলে সেটা ফেস করা, দেন লয়ার সাহেবরা সেটা দেখবেন যে এটা কি ডেফামেশন নাকি এটা লাইবেল নাকি এটা স্ল্যান্ডার। ওই ডিটেলসে আমি যাচ্ছি না, আমি জাস্ট এখানে যা দেখছি আপনাদের সামনে তাই বলছি। এখানে আমার ব্যক্তিগত একটি শব্দ যোগ করে দিই, খেয়াল করে দেখবেন। এবং ওয়ান্স এগেইন রেফারেন্স হচ্ছে আজকের জন্য গুগল। এরপরে আসছে আরেকটি কোয়েশ্চেন, ইজ এ টেক্সট মেসেজ লাইবেল অর স্ল্যান্ডার? অ্যান্সার দিয়েছে এরা, এ টেক্সট মেসেজ কুড বিকাম libelous if it has been made public, harms a person's or institution's reputation, and can be proven false. Slanderous messages are those that would be verbal, while liberal messages are those written in text. Pretty much সব একাডেমিক আলোচনা এখান থেকে দিন শেষে আমাদের এতগুলো কথা মনে না থাকলেও আমার মনে হয় এইটুকু আমাদের মনে থাকবে বা থাকা উচিত, সেটি হচ্ছে যে কোথাও কোনো কিছু লেখার আগে, কোথাও কোনো কিছু বলার আগে আমার মনে হয় আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে এটার জন্য আমার কোনো লিগ্যাল কনসিকুয়েন্স আসতে পারে কিনা, রাইট? সেটা এখন আপনার ক্রিমিনাল সাইডে যাক অথবা সিভিল সাইডে যাক, মানে ক্রিমিনাল কোর্টের কেস হোক আর সিভিল কোর্টের কেস হোক, রাইট, যেটাই হোক, দিন শেষে আপনি কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে পড়বেন কিনা, যার জন্য আপনাকে অনেক পয়সা খরচ করে লয়ার হায়ার করতে হবে কিনা, অথবা স্টেট থেকে আপনাকে ফ্রি লয়ার দেয় কিনা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ প্রজেক্ট, তখন আপনার জীবনে একটা নতুন ধারা শুরু হবে সেই মামলাটা নিয়ে, রাইট? আমি যদি ভুল না বলে থাকি, তো ক্যান ইউ অ্যাফোর্ড দ্যাট? আপনার বাড়ি গাড়ি সন্তান সমস্ত কিছু নিয়ে উই অলরেডি হ্যাভ টু মাচ ইন আওয়ার প্লেট, স্পেশালি আমাদের মতো সাউথ এশিয়ানরা, আমরা অত্যন্ত হার্ড ওয়ার্কিং পিপুল, আমরা আমাদের ফ্যামিলি, বাচ্চা, আমাদের গাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এগুলো নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি। এবং তার ভিতরে যদি একটি উটকো বলবো আমি এই কারণেই যে কোথায় আপনি কি বলেছেন, কি করেছেন, কি পোস্ট করেছেন, তার কারণে সেই বিবাদী পার্টি যদি আপনার এগেইনস্টে সু করে বা মামলা করে, এবং সেই মামলার শেষ পর্যন্ত নিশ্চয়ই আপনাকে ফেস করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আমেরিকান কোর্ট আপনার সেই কেসের একটা ফাইনাল রেজাল্টে না আসে, রাইট? এবং সার্টেনলি আমরা দেখেছি যে অনেক মামলা কাপল অফ মান্থস থেকে শুরু করে কাপল অফ ইয়ার্স পর্যন্ত তারা সময় নেয় না। আমরা খালি চোখে এটা দেখি, সাধারণ মানুষ হিসেবে, সাধারণ আমেরিকান হিসেবে, সেটাই আমি বলছি। কোনো কোর্ট আনকোর্ট থেকে আমি কথাটি বলছি না, আমি ভুল হলে আমাকে ঠিক করে দেবেন আপনারা, এটি শব্দ সেই প্রযোজ্য। এরপরে আশা করি টেক্সট বুক লার্নিং আমাদের এখানে তেমন কিছু নেই, তবে আরেকটির কথা রয়েছে এখানে, হাউ মাচ ইজ এ ডেফামেশন লসুট ওর্থ? এটির বাংলা আমরা সকলেই বুঝি যে একটি ডেফামেশন লসুট এর পয়সার দিক থেকে এর পরিমাণটা কীরকম হইতে পারে, কারণ দিন শেষে সবাই আমরা পয়সা নিয়ে চিন্তা করি, রাইট? যে এই জিনিসটা যে করা হবে তার শেষের আউটকামটা কী, মানে কোর্ট আমাকে পুরস্কার হিসেবে কী দিতে পারে, অথবা বিবাদে চিন্তা করতেছে যে আমি যদি হেরে যাই তাহলে আমাকে কোর্ট কী পানিশমেন্ট দিতে পারে। ওই যে আগেই আপনার একাডেমিক আলোচনা আসলো, পিরিয়ডিক হবে নাকি সেটা নমিনাল হবে নাকি সেটি কম্পেনসেটরি হবে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, তাই না? আর আমি এখানে যাওয়ার আগে আমি আরেকটু ওই জায়গাটা একটু ঘুরে আসতে চাই, সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ল্যান্ডার অ্যান্ড ডেফামেশন? ডেফামেশন ইনক্লুড স্ল্যান্ডার অ্যান্ড লেবেল, অর্থাৎ ডেফামেশনের ভিতরেই লাইবেল রয়েছে, রাইট? Libel is the act of defaming another person through writings such as newspaper, other publications, articles, blogs, or social media postings. Okay. Slander is the act of making a false oral statement about the character or professional standing of another person. আমি এই বিষয়টি দুবার রিপিট করলাম, কেন জানেন? কারণ ওই যে সোশ্যাল মিডিয়া পোস্টিংসের কথাটা, ওইটিকে আবার আমি আপনাদের সামনে আলোচনা আনার জন্য, কারণ দিন শেষে অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি
বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা নিজেকে বিশাল বড় অনেক কিছু মনে করে যে আমি তো আমার দেশে এই ছিলাম, আমি আমার দেশে এই করে এসেছি, এখানকার জুম্মায় এসে 7 দিন হওয়ার পরে অথবা এই বছর থেকে ঘুরে ওই বছরে 1 বছর হতেই না হতেই হয়তো কিছু সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছেন গভর্নমেন্ট লেভেল থেকে, এ হয়েছে সে হয়েছে, অনেক সিং গজিয়েছে। হ্যাঁ, আমার কথাগুলো আজকে এরকমই হবে। আপনি হয়তো ভাবছেন যে আমি তো আমেরিকান হয়ে গেছি, এখন আমাকে আর কে পায়। রিয়েলি একটু ভালো করে খেয়াল করে দেখবেন কী পরিমাণ ইন্ডিয়ান অ্যাপ্লিকেন্টস তারা এখানে অপেক্ষায় রয়েছে তাদের অনেক কিছু প্রসেসিংসের ফাইনাল স্টেজ দেখার জন্য। কালকে ওদের কি একটা নিউজ চ্যানেল দেখছিলাম, ওরা দেখাচ্ছিল, সম্ভবত নাম্বারটা অনেক বড় ছিল, আপনারা একটু খোঁজখবর রাখবেন। কাজেই মনে মনে কলা না খেয়ে আমার মনে হয় বাস্তবে কলা খাওয়াটাই ভালো। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি যেটা না অথবা যেটা আমার জন্য প্রযোজ্য না সেটা করে সেটা কনসিকুয়েন্স ফেস না করার থেকে সাবধান থাকাটাই মনে হয় সবার জন্য, আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্যই ভালো। স্পেশালি আমি একদম তাদেরকে করে উদ্দেশ্য করে কথাটি বলছি যে অনেকেই আমরা এদেশে নতুন এসেছি, আমরা এখনও অনেক কিছু জানি না, অনেক 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 মানে কি বলবো, মানে তাদের কোনো ধারণাই নেই। আপনি হয়তো এর আগে 10 বার 15 বার 20 বার এসছেন, তাতে কোনো যায় আসে না। কিন্তু 10 বার বেড়াতে আসা আর একবার পারমানেন্টলি 2 বছর থেকে আপনি মনে করছেন আপনি অনেক কিছু জেনে গেছেন, তাহলে যে মানুষটি এখানে হয়তো বা আজ থেকে 30 বছর আগে এসছে, 40-50 বছর আগে এসছে, তার সামনে তো আপনি নস্যি, তাই না? 40 বছর আগে আসা মানুষটির কাছে তো নিশ্চয়ই আপনি নস্যি, কারণ তার 40 বছরের অভিজ্ঞতা আমেরিকান অভিজ্ঞতা। আর আপনার এই 10 বার আসা আর আপনি এবার এসে 2 বছর আছেন, কিভাবে আছেন না আছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। দুটো পাল্লায় মাপলে একজন সাধারণ জ্ঞানের মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকে তাকে জিজ্ঞেস করে সেও বলবে যে ভাই 40 বছর আগে সে এসছে। ইট ডাজ ম্যাটার বিকজ দিন শেষে এক্সপিরিয়েন্স একটি ফ্যাক্টর। কাজেই ওই 40 বছর ধরে থাকা মানুষটি হয়তো ওই ভুলগুলো করবে না, এই নতুন আসা মানুষটি যে ভুলটি করতে পারে। আর 40 বছর ধরে থাকা মানুষ যদি সেই ভুল করেও আইনগতভাবে যদি অ্যাকশনে যায়, সে নিশ্চয়ই তাকে তার সে কনসিকুয়েন্স ফেস করতে হবে। কাজেই আমার মনে হয় এই ডেফেমেশন বলেন, স্ল্যান্ডার বলেন, লাইবেল বলেন, যেটাই বলেন না কেন, আপনার কথা, আপনার কোনো রাইটিংসের কারণে, আপনার কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টিংয়ের কারণে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়, তাদের ব্যবসায় আপনার রেপুটেশন ডাউন হয়, এবং তারা যদি সম্মানিত আদালতে নিয়ে গিয়ে সেটা প্রমাণ করতে পারে যে আপনার এই লেখার কারণে, আপনার এই XYZ ফাঁস করার কারণে, আপনার এই পোস্টিংটা পোস্ট করার কারণে প্রমাণ সাপেক্ষে যেভাবে একটি কোর্টে কেস ফেস করতে হয়, সেটা তার লয়ারের সহযোগিতায় হোক অথবা সম্মানিত কোর্টে গেলে কোর্টের ক্লার্করা খুবই হেল্পফুল, তারা অনেক সহযোগিতা করে। দিন শেষে সেটা যদি মাননীয় যাদের টেবিল পর্যন্ত যায় আর যদি গিয়ে সেখানে কেসটা উইন করে, তাহলে ওই 40 বছর ধরে আসা ওই বাঙালি ভাই, ইন্ডিয়ান পাকিস্তানি ভাই, তার ক্ষেত্রে হোক অথবা জুম্মায় 7 দিন ধরে আসা আমাদের XYZ কান্ট্রি থেকে 7 দিন যার আমেরিকান বয়স অথবা 2 বছর ধরে এসছে, তার আগে 10 বার বেরিয়ে গেছে, নিজেকে অনেক কিছু মনে করছেন, তার ক্ষেত্রেই হোক। ক্যান ইউ অ্যাফোর্ড দ্যাট? ক্যান উই অ্যাফোর্ড দ্যাট? বিকজ ওই যে একটু আগেই আপনি স্যাম্পলটা দেখেছেন যে সেটা হতে পারে $1 অ্যামাউন্ট। আমি জানি না ওনারা 0 দেন নাই, কারণ অনেক ক্ষেত্রে হয়তো মাননীয় জাজ, আমি জানি না, হয়তো কাউকে জাস্ট কিছু নাও দিতে পারে, রাইট? তো এটা রেফারেন্স পারপাসে হয়তো বা শুধু 1 দিয়েছে মিনিমাম। তার উপরে কী লিখেছে? ইট কুড বি মিলিয়ন্স অফ ডলার্স। এবং এটা যে আসলে মিলিয়ন্স অফ ডলার্স হতে পারে তার স্যাম্পল হিসাবে অ্যাক্টিভ রেফারেন্স আমি আপনাদেরকে এখানে দিব, এবং যার নামে যার কেস থেকে রেফারেন্সটা আমি দিব তাকে আপনারা সকলে চিনেন, এবং তার অ্যামাউন্টও এখানে উল্লেখ করা আছে, সেই রেফারেন্সটা আপনাকে আমি বলবো। কাজেই একটু আগে আমরা এখানে দেখেছি $1 থেকে শুরু করে এটা হতে পারে মিলিয়ন্স অফ ডলার্স, রাইট? একটা সেকেন্ড আপনারা আমার সাথেই থাকুন। আপনারা সকলে জানেন আমি এখানে রেফারেন্স দেখে কথা বলছি আপনাদের সাথে। এনিওয়ে, এটি ভিডিওর ভিতরে থাকবে, না পেয়ে গেছি। How much is a defamation lawsuit is worth? How much is a defamation lawsuit worth? Defamation is a type of personal injury. Personal injury, physical injury, mental injury, bodily injury, এগুলো আরও ডিটেলস বিশ্লেষণের বিষয় রয়েছে। স্পেশালি যারা ইন্স্যুরেন্স প্রফেশনাল তারা অনেকেই এর ভিতরে অনেক টার্ম বুঝবেন, আমি জানি, স্পেশালি যারা পিএনসি প্রফেশনাল, কারণ এই টার্মগুলো আসলে তাদেরকেও পড়াশোনা করতে হয়েছে, কাজ করতে হয়েছে, বা এখনও যারা ফিল্ডে আছেন তারা বুঝবেন, কারণ এগুলোর সঙ্গে রিলেশন রয়েছে সেখানে ইন্ডাস্ট্রিতে। How much is a defamation lawsuit worth? Defamation is a type of personal injury. অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের ইনজুরি, এবং ওনারা বলছেন পার্সোনাল ইনজুরি। এখন অনেকে হয়তো বলতে পারেন ভাই এটা তো কোনো গায়ে আঘাত লাগলো না, আপনার
একজন আরেকজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, সেটা না একটা পার্সোনাল ইনজুরি হতে পারে। এটা কি ধরনের পার্সোনাল ইনজুরি? তাহলে আম সরি, আমার এই ভিডিও তাহলে মনে হয় ঘন্টা 2 থেকে 3 হয়ে 4 ঘন্টা হয়ে যাবে যে ভাই কেউ কাউকে আঘাত করলেই পার্সোনাল ইনজুরি, আর এই যে ডেফেমেশন, লাইবেল বা স্ল্যান্ডার, এই তিনটা যে পার্সোনাল ইনজুরি না আপনি মনে করছেন, এটা এখন আমি তাহলে আপনাকে কীভাবে বুঝাবো? এটা আমার পক্ষে এভাবে ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না। বাট আপনাকে এটুকু বলা যায় সেটা হচ্ছে ইংলিশে অথবা আমেরিকান সিস্টেমে ওনারা যেটা বলছেন সেটা আপনি বুঝে রাখেন যে এটাও এক ধরনের পার্সোনাল ইনজুরি। শরীরে আঘাত না লেগেও অ্যাটলিস্ট এটা আমরা মনে হয় বলতে পারি আপনার মানসিকতায় আঘাত এসেছে, রাইট? এবং আমি যদি ভুল না বলি অংশটাও আসবে, সেটা হচ্ছে পেইন অ্যান্ড সাফারিং নামে একটা শব্দ রয়েছে। সেটার জন্য আমি যদি ভুল না বলে থাকি, মাননীয় আদালত খুব সম্ভব অনেক ক্ষেত্রে বিবাদের এগেনস্টে জাজমেন্ট দেয়। অর্থাৎ আপনাকে ওই যে কম্পেনসেটরি বা নমিনাল বা পিউনিটিভ ড্যামেজ কোর্ট তো আপনার বিরুদ্ধে জাজমেন্ট দিতেই পারে মাননীয় আদালত। এরপরে আবার পেইন অ্যান্ড সাফারিংসের জন্যও কিন্তু জাজমেন্ট দিতে পারে। ওটা চিন্তা করে দেখুন, ওখানে যদি XYZ অ্যামাউন্ট হয়, এখানে যদি আবার ABC অ্যামাউন্ট হয়, দিন শেষে ভাই আমি জানি না আপনাদের কত পয়সা রয়েছে পকেটে, বাড়ি গাড়ি বেচাও তারপর শোধ করতে পারবেন কি না। কয়জন বাংলাদেশি আমেরিকান, কয়জন ইন্ডিয়ান, পাকিস্তানি আমেরিকান বা অন্য দেশের আমেরিকান যারা বাংলা ভাষায় কথা বলতে, আমাদের কথাই বলছি, আমাদের ব্যাকগ্রাউন্ডে কত মিলিয়নের রয়েছে আমি জানি না। আমরা সবাই মধ্যবিত্ত মনে করি এটা এখন। আচ্ছা, তো হাউ মাচ ইজ দ্য ডেফেমেশন লসুট ওর্থ? Defamation is a type of personal injury. The value of a defamation case is based on individual circumstances. If you win your defamation case, you could get millions of dollars or as little as $1 based on the reference here from the Google. You can typically get compensation for financial losses and emotional distress in a defamation case. এই যে কথাটি বললাম দেখুন এখানে এসছে, আমার মনে হয় এটাকে রেফার করে আমি বলেছি, কারণ আমি পড়েছি এটা একবার। সেটা হচ্ছে you can typically get compensation for financial losses, অর্থাৎ আপনার সেই স্পিচের কারণে, আপনার সেই টেক্সট শো আপ করার কারণে, জায়গা মতো থার্ড পার্টিকে দেখানোর কারণে, আপনার সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে, সেই নিউজটি ছাপানোর কারণে, যেভাবেই বলেন না কেন থার্ড পার্টি বলতে অন্যান্য মানুষের চোখে পড়েছে, সেটা মিনিমাম একজন হোক অথবা 1 মিলিয়ন হোক, তার দ্বারা আপনার ব্যক্তিগত ক্ষতি হয়েছে অথবা আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে বলে আপনি বিশ্বাস করেন, তখন তথ্য উপাত্ত সাপেক্ষে আপনি যখন কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করবেন, সেই মামলায় যদি বিবাদী হেরে যায়, সেই ক্ষেত্রে তাকে মিলিয়নস ডলার থেকে শুরু করে অ্যাজ লিটল as $1 তারা এখানে জাস্ট রেফারেন্স হিসেবে বলছেন লোকগুলো। এবং once again you can typically get compensation for financial losses, অর্থাৎ তার ফলশ্রুতিতে হঠাৎ করে দেখা গেল ওই পোস্টটি ছাপানোর পরে, ওই পোস্টটি ফেসবুকে বা ইউটিউবে দেওয়ার পরে, তারপর থেকে আপনার নেক্সট 6 মান্থসে আপনার অবস্থা একদম অন্যরকম, যেটা আপনি সার্কামস্টেন্সিয়ালি আপনি প্রমাণ করছেন যে দেখো 6 মাস আগে আমার ছিল এই বুক অফ বিজনেস, আর এই পোস্টিংয়ের পর থেকে বুক অফ বিজনেস এই। আমি জানি না ওইটা কোর্টের রিকোয়ারমেন্ট কিনা, আমি কোনো লয়ার নামে কোনো লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছি না, বাট এনিওয়ে আপনার ডাউনের দিকে যাচ্ছেন বলেই তো আপনি আপনার মানহানি মনে করছেন। এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল আপনার ডাউনহিল, রাইট? আপনি আপনার ফাইন্যান্সিয়ালি আপনি নিচের দিকে যাচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে, আপনার ক্লায়েন্ট আপনাকে কল করছেন, আপনি ব্যবসা পাচ্ছেন না, রাইট? আপনি বুঝতে পারবেন। তো এই যে ক্ষতিগুলো, এই ক্ষতিগুলো কি ফাইন্যান্সিয়াল লস না? কারণ যিনি পোস্টটি দিয়েছেন তিনি তো আপনার দিন শেষে ঘর ভাড়া দিবে না, তিনি তো আপনার অফিসের বিল পে করবে না, তিনি তো পোস্ট দিয়েই খালাস। একদম সে সাউথ এশিয়ান বা কিছু কিছু ভিন্ডিকটিভ মেন্টালিটির মানসিকতা সম্পন্ন মানুষের মতো যিনি দিয়েছেন, তিনি তো মনে করছেন হয়তো যে আমি তো বিশাল ব্যাপার, আমি তো একদম লাইফ শেষ করে দিয়েছি। কিন্তু চিন্তা করতেছে না যে আপনি অন্যায়ভাবে আরেকজনের লাইফ, মানে এখানে তার ব্যবসা প্রতিষ্ঠান, পার্সোনাল ইনজুরি বলতে যা বোঝে সেটা আমি মিন করছি, কিন্তু আপনি এটা রিয়েলাইজ করছেন না যে তার জন্য আমেরিকান সিস্টেমে, আমেরিকান ল, আমেরিকান কোর্ট তাকে কম্পেনসেট করার জন্য আইন আছে এখানে। যদি সেটা কোর্টে প্রমাণিত হয় যে আপনি যেটা করেছেন সেটা রং ছিল, সেটা হোক সিভিল ম্যাটারে, সেটা হোক ক্রিমিনাল ম্যাটারে, কোর্ট কিনা সেটা কোর্টে ফায়সালা হবে কিনা, এবং তার জন্য যদি আপনি একবার গিলটি হন অথবা আপনার এগেইনস্টে জাজমেন্ট আসে এবং সে পরিমাণ যদি ওয়ান্স এগেন মিলিয়ন্স অফ ডলার্স হয়, দেন থিঙ্ক অ্যাবাউট দোজ, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রুলস আর রুলস, আইন নিশ্চয়ই সকলের জন্য প্রযোজ্য, নোবডি ইজ অ্যাবভ দ্য ল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমরা এখানে অনেক ট্রাম্পিয়ান থাকতে পারে, আমি ডেমোক্র্যাট রিপাবলিকান কাউকে হার্ট করার জন্য বলছি না, ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন আমেরিকান, আমার যখন যাকে ভালো লাগে আমরা ফ্যামিলি সবাই ভোট দিই, আমি আমার ওয়াইফ সে ভোট দেওয়া শুরু করবে সামনে। সো টু মেক এ লং স্টোরি শর্ট, আমেরিকান জাস্ট রিসেন্ট একজন প্রেসিডেন্ট XYZ, দেখুন তার কি পরিমাণ কোর্ট মামলা মোকদ্দমা ফেস করতে হচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন ইউএস হিস্ট্রিতে কিন্তু রেয়ার বা বিরল বলা হচ্ছে। উনি একজন সম্মানিত এক্স প্রেসিডেন্ট, রাইট? ওনাকেও কোর্ট কাছারি ফেস করতে হচ্ছে। তো ওনাকে যদি কোর্ট কাছারি ফেস করতে হয় আপনার মতো আমার মতো রাম শাম যদু মধু, তো চিন্তা করে দেখুন আমরা তো কি, আমরা তো মনে হয় ধুলিকণাও না, কোর্টের গেটে যে ধুলিকণা থাকে সেটিও মনে হয় আমরা না। অর্থাৎ আইন আইনের গতিতেই চলে।
এবং দ্যাটস দ্য বিউটি অফ আমেরিকা। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, যার জন্য আজকে আলোচনার মতো আপনাদের সামনে কথাগুলো বলছি। খেয়াল করে দেখুন, অনেকক্ষণ হয়ে গেছে, 44 মিনিটস। আমি চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে শেষ করার। তাহলে আমি লাইনটা আরেকবার পড়ে দেই। You can typically get compensation for financial losses and emotional distress in a defamation case. আশা করি মানেটা আপনারা পুরোপুরি বুঝে গিয়েছেন। এরপরে একাডেমিক আলোচনা তেমন কিছু করার আমি দেখছি না। আর এরপরেও আপনার ডিটেলসে গেলে স্ল্যান্ডার কি, লাইবেল কি, ডেফামেশন কি, অ্যাটলিস্ট আজকে আমার ফোকাস ছিল বেসিক ডেফামেশন, এবং সেটাকে কেন্দ্র করে আমি যা যা দেখলাম এখানে রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে গুগলে বিভিন্ন সোর্স থেকে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি এখানে ব্যক্তিগত কোনো মতামত দেই নাই, অবশ্যই রেফারেন্স পারপাস অনলি। আম নট এ লয়ার, আম নট গিভিং এনি লিগাল অ্যাডভাইস, আম নট এফিলিয়েটেড উইথ এনি ল ফার্ম। আমি কোনো আইনজীবী না, আমি কোনো আইনি সহায়তা এখানে দিচ্ছি না, আমি আইনি সহায়তা দিয়েও না, এবং আমরা কোনো আইনগত প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না। আর দ্য সোলো পারপাস অফ দিস ভিডিও সেটা হচ্ছে শুধুমাত্র রেফারেন্স পারপাস অনলি। এরপরে আমি একটু আমার ইন্ডাস্ট্রিতে ঢুকবো। আপনারা অনেকেই জানেন যে আমি একজন ফাইন্যান্সিয়াল প্রফেশনাল হিসেবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছি। তো সেই ক্ষেত্রে জি স্পেশালি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতেও ডেফামেশনের উপরে একাডেমিক্যালি প্রচুর পড়াশোনা করতে হয়, যখন স্পেশালি একজন সম্ভাব্য এজেন্ট বা ব্রোকার যখন মনে করেন যে আপনার লাইসেন্সিং এক্সামে যাবেন, স্টেট লাইসেন্স এক্সাম পাস করবেন, তখন কিন্তু তার ট্রেনিংয়ের ভিতরে আমি যদি ভুল না বলি, আমি আমার ব্যক্তিগত ভিতর থেকে বলছি, ডেফামেশনের উপরে তাকে প্রচুর পড়াশোনা করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শুধু লাইসেন্স চলে হবে না, আপনার সেই লাইসেন্স পাওয়ার পরে আপনার যখন পেশাগত দায়িত্ব পালন করবেন, আপনার ট্রেনিং যা কিছু করেছেন সব কিছু পাশাপাশি মনে রাখবেন। এখানকার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে আবার আপনার কী বলে ওটাকে, প্রতি 2 বছর পর পরে বা 1 বছর পর পরে আবার কন্টিনিউ এডুকেশন বা প্রোগ্রাম করতে হয়, ক্রেডিট বেস, না 14, কারো 15, কারো 20, কারো 24, স্টেট গাড়ি করে। আমি জাস্ট রেফারেন্স হিসেবে কথাটাই বলছি। সো মনে রাখবেন, প্রত্যেক প্রফেশনালসকে এই দেশে আপনাকে পড়াশোনা করতে হয় এবং প্রচুর পড়াশোনার মধ্যে থাকতে হয়। কেন জানেন? দিন শেষে আপনাদের মতো ভিউয়ার্স এবং কাস্টমার এবং ক্লায়েন্টদের ভালো সার্ভিস দেওয়ার জন্য। আপনি যদি চুল কাটতে যান সেলুনে, ওই সেলুনের দাদা ভাই অথবা কোনো বাঙালি ভাই অথবা ইন্ডিয়ান ভাই, বাঙালি, মুসলিম, হিন্দু, এটা কোনো সমস্যা না, আমাদেরই ভাই, আপনার আমারও ভাই হতে পারে। সে তাকেও জিজ্ঞেস করে দেখবে যে তুমি কি চুল এমনি কাটতেছো নাকি। আমি যদি ভুল না বলে থাকি, তাকেও কিন্তু ট্রেনিং করে স্টেট বা সিটি থেকে লাইসেন্স নিয়ে চুল কাটতে হচ্ছে। তো যে দেশে চুল কাটতেও লাইসেন্স লাগে, যে দেশে চুল কাটতেও লাইসেন্স ঝুলায় রাখতে হয় ওয়ালে, তো সেই দেশে কী পরিমাণ আইন শৃঙ্খলা, সেখানে আমরা যেন এটাকে মাথায় রাখি। তবে আমার এতক্ষণে এই বক করাটা আপনাদের সাথে হয়তো সামান্য হলো, আশা করি আপনাদের উপকারে আসবে। সেটি হচ্ছে, ভাইয়েরা বা বোনেরা, আমরা ফেসবুকে বলেন, আমরা ইউটিউবে বলেন, আমরা যুক্তিযুক্ত প্রমাণ ছাড়া, যুক্তিযুক্ত সমস্ত কিছু ছাড়া, জাস্ট বিকজ আপনার হাতে একটি চ্যানেল রয়েছে, তার মিলিয়ন্স অফ সাবস্ক্রাইবার রয়েছে, কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আপনার পছন্দ হলো না, কোনো একটি হিচিং থেকে আপনার ভালো লাগলো না, কেউ আপনাকে টিপ্পনি মারলো আর একটু ফাঁসায় দেয়, আপনি সুন্দরভাবে একটা ফলস স্টোরি তৈরি করে সুন্দরভাবে আপনি ইউটিউবে, ফেসবুকে দিয়ে সপ্তাহে 2-3 ভিতরে মনে করেন যে আপনি খুব মজা নিচ্ছেন, যে আমি তো পুরো তাকে ফাঁসায় দিয়েছি, অর্থাৎ তার পুরো ব্যবসা আমি ধ্বংস করে দিয়েছি। এই ডাক্তারের কাছে আর কোনো পেশেন্ট যাবে না, কারণ আপনি একটা ফলস রুগী দিয়ে বানানো একটা স্টোরি আপনি সেখানে পাবলিশ করছেন। এই লয়ারের কাছে কোনো মক্কেল আর যাবে না। কেন? আপনি তাকে নিয়েও দেখা গেলো একটা কিছু ডেফেমেটিভ পোস্ট করেছেন, অথবা যে কোনো পেশা যাওকে নিয়ে আপনি হোক একটা কিছু পোস্ট করেছেন। সেই ক্ষেত্রে আপনি সেই ব্যক্তি এবং সে ব্যক্তির প্রতিষ্ঠান, সেটা হোক সলোপ্রপ, সেটা হোক কর্পোরেশন, যেটাই হোক না কেন, দিন শেষে উনি যদি মনে করেন যে এই রিপোর্টটি যিনি করেছেন তিনি সম্পূর্ণ ডেফেমেটিভ ওয়েতে করেছেন, সেটা লাইবেল হোক, স্ল্যান্ডার হোক, যেই হোক, তিনি যদি একটা অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলেন বিষয়টা নিয়ে, এবং সেই আইনজীবীর সহায়তায় অথবা যেভাবে হোক, দিন শেষে উনি কোর্টের টেবিল পর্যন্ত যদি যান, মাননীয় জাজ সব কিছু জেনে বুঝে, সেটা সরাসরি হোক হিয়ারিংয়ের মাধ্যমে অথবা ট্রায়ালের মাধ্যমে, এটা কোর্ট প্রসেসিং, সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, আমি এত জানিও না। আওয়ালাম চ্যানেল সেই যে মাননীয় আদালত পর্যন্ত গেলে আদালত কিন্তু ডেফিনেটলি সেটা নিশ্চয়ই দেখবেন যে প্লেইন্টিফটা এই অভিযোগটি নিয়ে এসেছে তার সত্যটা কতটুকু, অ্যাট দ্য সেম টাইম বিবাদী এখানে কতটুকু ফল করেছে, এবং দিন শেষে যদি বাদী যিনি আপনার প্রমাণ করতে পেরেছেন কোর্টে, এবং কোর্ট সেটি তার পক্ষে রায়ও দিয়েছে, এবং সেটা যদি খুবই পিউনিটিভ ড্যামেজের মতো হয়, দেখা গেলো অনেক বড় একটা অ্যামাউন্ট সে বিবাদীকে পে করতে হবে, পাশাপাশি পেইন অ্যান্ড সাফারিংয়ের জন্যও পে করতে হবে। একটু আগে আমরা অনেক ব্যাখ্যা দিলাম পরে এখানে আপনাদের সামনে। একবার চিন্তা করে দেখেন আপনার ব্যক্তি জীবন, আপনার সোশ্যাল জীবন কতটা ইম্প্যাক্টেড হতে পারে এর দ্বারা। দেয়ারফোর আমার মনে হয় যে চর্বিত চর্বরে মুখে যা আসে তা বলা, অথবা এই আঙ্গুল টিপে এই ফেসবুক চালানো এবং ইউটিউবে লেখালেখির ভিতরে আমরা যা মনে চাই তাই লেখা, একজনকে হার্ম করা, একজনকে অ্যাটাক করা, এগুলো করা থেকে আমার মনে বিরত থাকলে দিন শেষে আপনিও ভালো থাকবেন,
আমাদের সমাজও ভালো থাকবে। সরি, অনেক গরম ফ্যান চলছে, আমার পোস্টটা খুলে গিয়েছে, আমি দুঃখিত। তো সেই ক্ষেত্রে আমার একটি রাষ্ট্র কিন্তু ভালো থাকবে। আবার আমি কোনো পক্ষে বিপক্ষে না, পৃথিবীর অনেক অনেক দেশে এই ডেফেমেশন লসুটের পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এগুলো তর্কে পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে। তবে আমি একটি কথাই বলবো, কোনো আইনের দ্বারা কোনো ভিকটিম যদি সেখানে প্রোটেক্টেড হয়, সে আইন দ্বারা সুরক্ষিত হয়, এবং দিন শেষে ভিকটিম যেন তার ন্যায্য পাওনাটা যদি কোর্ট থেকে পায়। অনেক ক্ষেত্রে অনেক পাওনা আসলে কখনো পূরণ করা যায় না, যেমন জীবনের মূল্য, একটা জীবন কখনো ফিরে আসে না, সেটা ক্রিমিনাল সাইডে চলে গেল, আমি এটা নিয়ে কিছু বলছি না। অল আই এম ট্রাইং টু সে যে কোনো আইনের দ্বারা যদি কোনো ভিকটিম সঠিক অ্যাওয়ার্ডটি পায়, সে সঠিক অ্যাওয়ার্ড বলতে মিন করছি সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড সে আইনে কভার করে, অ্যাটলিস্ট সে কিন্তু ফিল করে যে না, এই দেশে আইন আছে এবং আমি তার দ্বারা সুরক্ষিত ছিলাম এবং আইন আমাকে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে অ্যাওয়ার্ডেড করেছে, এবং যিনি পানিশমেন্ট পাওয়ার যোগ্য সে পানিশমেন্টও পেয়েছে, সেটা হোক জেল জরিমানা, সেটা উই ডোন্ট নো, ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ল রয়েছে। কারণ আমি এটি বিশ্বাস করি যে আইন কানুন সব কিছু কিন্তু আমাদের জনগণেরই জন্য, তাই না? আচ্ছা, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আমি 50 মিনিট ক্রস করে ফেলেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, অনেক কথা বললাম। আজকের ওয়ান্স এগেইন মূল টপিকটি ছিল হচ্ছে ডেফিমেশন কি, লাইবেল কি, স্ল্যান্ডার কি, অথবা এক বাক্যে বোঝার জন্য ডেফিমেশন জিনিসটা কি, অথবা মানহানি বিষয়টা কি, এবং এটা কত ভয়াবহ হতে পারে। অর্থাৎ আপনি যদি কারো মানহানি করেন, সেটা যদি কোর্টে প্রমাণিত হয়, সেই মানহানি করার কারণে, সেই ব্যক্তিগতভাবে হোক বা প্রাতিষ্ঠানিকভাবে হোক, যিনি মানহানিটা করলেন